আজকের পরিকল্পনা পারলে আমাকে আটকিলে আমি গোটা নওদায় যতটুকু পারবো ঘুরবো, যাব, দেখা করব মানুষের সঙ্গে। ইলেকশন কমিশনের আমি কোনো দোষ দেব না, কিন্তু তারা দায়বদ্ধ প্রত্যেক ভোটারকে বা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ইলেকশন কমিশনের নর্মস বা এমসিসি মেনটেন করে তাদেরকে প্রচার করতে দেওয়া। নওদার ক্ষেত্রে আমরা দেখছি যখন 100 মানুষ নওদার মধ্যে 90টা মানুষ যখন একবারে ওপেন খোলা বলছে যে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে ভোট দেব এবং একদম আওয়াজ উঠে গিয়েছে, তখন রাজ্য সরকার ভয় পেয়েছে। আমাকে প্রথমেই আমি প্রায় 24 দিনের জন্য হেলিকপ্টার ভাড়া করেছিলাম কেরলের একটা কোম্পানির সঙ্গে, যেটা অত্যন্ত নামি কোম্পানি কিন্তু কেরল স্টেটের। আমি প্রথমে আসামের সঙ্গে কথা বলেছিলাম, আসামের সেখানেও হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বিজেপির, যে কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম তাকে বিভিন্ন রকমভাবে করে আমি এগ্রিমেন্ট পরে ক্যান্সেল করি। পরে কেরল থেকে নিই, সেই কেরল থেকে যে হেলিকপ্টার 4 এপ্রিল থেকে এয়ারপোর্টে ছিল, 2 দিন মাত্র ইউজ করতে পেরেছি। যেখানেই হেলিপ্যাড করার জন্য একটা জায়গায় এনওসি নিতে গিয়ে মানে এনওসিতে এত হয়রানি করেছে। এনওসি যখন নেওয়া হয়েছে, যখন ওদের পোর্টালে ঢুকে বা অ্যাপসে ঢুকে যখন পারমিশন চানো হচ্ছে, তখন পিডব্লিউডি কার হাতে? রাজ্য সরকারের হাতে। ফায়ার ব্রিগেড কার হাতে? রাজ্য সরকারের হাতে। পুলিশ মন্ত্রী এখনও কে? মমতা ব্যানার্জি। তার লোকাল পুলিশরা বিনা কারণে যেখানে দীপক অধিকারী দেবের হেলিকপ্টার যেখানে সেখানে নামিয়ে দিচ্ছে। আর আমার ক্ষেত্রে প্রথম কথা, একজন মুসলমান সে এত বড় জায়গায় পৌঁছেছে, গোটা রাজ্যকে চ্যালেঞ্জ করছে, মমতাকে চ্যালেঞ্জ করছে, মমতার ঘুম ছুটি দিচ্ছে, সে আবার হেলিকপ্টারে প্রচার করবে, তার টাকা আমার চলে গেল। আমি পরে ওই কোম্পানির এগেনস্টে, কারণ কোম্পানিদের নিয়ম হচ্ছে যে আমি তোমার সাথে এগ্রিমেন্ট করেছি, তোমাকে আমার স্টে থাকতে হবে, কিন্তু সেখানেও উল্টো পাল্টা প্রেসার দিয়ে এখানে বিজেপিও যুক্ত হয়ে গেছে। এরা আমাকে বলছে বিজেপির বি টিম, কিন্তু আজকের দিনে লক্ষ্য করছি যেখানে আমাদের ভোটের ফলোয়ার খুব বেশি, আমাদেরকে ভোট দিতে চাইছে, সেখানে বিজেপি তৃণমূলকে ছেড়ে দিচ্ছে। আর যেখানে হিন্দু মেজরিটি 90% হিন্দু ভোটার, সেখানে দেখছি যে হিন্দুরা বিজেপিকে ভোট দিবে, তৃণমূল আবার তলায় তলায় বলছে ঠিক আছে দাও, ওখানে হুমায়ুন কবির যেন বেশি আসন না পায়। এই যে চোরে চোরে মাস্তুতো ভাই, আমাকে বলা হচ্ছে বিজেপির বি টিম। মমতা ব্যানার্জি RSS-এর ধরে বিজেপিকে ম্যানেজ করেছে, নাহলে ওর ভাইপো অ্যারেস্ট হতো, ও অ্যারেস্ট হতো। ওদের আইপ্যাক সংস্থার মেনকে তো অ্যারেস্ট করে নিয়েছে। আইপ্যাক সংস্থা তালা মেরে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বলেছে 20 দিনের জন্য আমরা বেঙ্গলে কোনো কাজ করব না, 11ই মে পর্যন্ত। তার আগে তো 7 তারিখে সরকার গঠন হয়ে যাবে, এরা সরকারে আসতে পারবে না। যত রকম খেলা খেলছে খেলুক, আমাকে আর প্রচার তো যা করার করেছে। এর আগে একদিন ফুল সারাদিন ক্যান্সেল করলো, সারাদিন। আজকের পরিকল্পনা পারলে আমাকে আটকিলে আমি গোটা নওদায় যতটুকু পারবো ঘুরবো, যাব, দেখা করব মানুষের সঙ্গে। কোনো পুলিশ যদি আমার সামনে বাধা দিতে আসে, তাদের মোকাবেলা করার জন্য আমি রেডি হয়ে এসেছি। দেখুন, হাসন বিধানসভা চর্চার মধ্যে এসে গেছে, কারণ হাসন বিধানসভা তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি একজন বোমার, তিনি একজন ক্রিমিনাল, তিনি একজন অ্যান্টি সোশ্যাল। কাজল শেখ, তার ভালো নাম ফজলুল। তার এবারে এসআইআরের নাম ছিল না, এসআইআরের নামই ছিল না, নমিনেশন সাবমিট করতে যাবার আগে পর্যন্ত নাম ছিল না। এবারে তার নামটা আইপ্যাক দ্বারা চিঠি করে তৃণমূলের যা কিছু সব এজেন্সি নিয়ে নিয়েছিল আইপ্যাক, একদম এ থেকে জেড। সেই লোকটি নাম উঠে গেল
অথচ সারা বীরভূম ডিস্ট্রিক্টে কত লোকের নাম বাদ গেল, তাদের নাম উঠল না, তাদের নাম। আপনাদের খেয়াল আছে এই বীরভূম ডিস্ট্রিক্টে যারা বলতো বাঘ, যারা বলতো রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে মমতা ব্যানার্জি বলতো যে অনুব্রতর অক্সিজেন কম যায়, মাথায় অক্সিজেন কম যায়, মেটো ভাষা বলে সাপোর্ট করত। এবং অনুব্রত মণ্ডল যতদিন না তিহার জেলে গেছে ততদিন পর্যন্ত সমস্ত ইলেকশন করত একা হাতে অনুব্রত মণ্ডল। প্রার্থী ঠিক করা থেকে আরম্ভ করে জেতানো পর্যন্ত দায়িত্ব তৃণমূলের তরফ থেকে বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল। এই কাজল শেখকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, লম্প নিয়েও খুঁজে বেরালেও পেত না কেউ, কারণ তৃণমূল এই কাজল শেখকে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এই কাজল শেখকে বাড়িতে পুলিশ পার্টি ছিল। এই কাজল শেখ তাহলে এলো কখন? যখন কাজল শেখ দেখলো আমার ফাটা বাঁশে মাথা আটকে গেছে, এই কাজল শেখ যখন বিজেপিতে জয়েন করার জন্য দিলীপ ঘোষের কাছে এসেছিল, যখন দিলীপ ঘোষ বলেছিল তোমাকে আমি বাঁচাতে পারবো না, এই কাজল শেখ বিজেপিতে জয়েন করতে এসেছিল। আমি সাক্ষী হিসেবে বলছি, এই কাজল শেখ আমার কাছ থেকে 6টা মামলায় বেল দিয়েছিলাম, বেল করেছিলাম হাইকোর্ট। যখন কাজল শেখ অনুব্রতর গরু পাচার থেকে আরম্ভ করে, নারী পাচার থেকে আরম্ভ করে, বালি পাচারের টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকা যে কালীঘাটে আসতো, মুড়ির ট্রেনে করে আসতো, অ্যাম্বুলেন্সে করে আসতো, সমস্ত ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট সমস্ত আমি তদন্তের সাথে বলবো না কার হাতে তুলে দিত, এমন একটি ব্যক্তির হাতে তুলে দিল, সেই ব্যক্তিটি সিবিআইয়ের হাতে তুলে দিল। সেই কারণে কাজল শেখের দেওয়া ডকুমেন্টের ভিত্তিতে সিবিআই অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে চলে গেল। ময়দান ফাঁকা, হঠাৎ করে কাজল শেখকে কবরে লাশ তোলার মতো তুলে হাজির করে দিল এবং প্রথম জেলা পরিষদে দাঁড় করালো। ইন্টারেস্টিং ম্যাটার দেখুন, কাজল শেখ জেলা পরিষদে নমিনেশন সাবমিট করলো নির্বাচন কমিশনের কাছে, সেখানে লিখলো আমি 12টা কেসের আসামি, হলফনামা দিয়ে, এবং উনি লিখলেন আমি বিএ পাস আফটার সরকারে আসার পর, মানে 11 সাল পর্যন্ত উনি বিএ পাস করেনি, সরকারে আসার পরে উনি বিএ পাস করেছেন, এইটুকু লিখ। আর এবারে 292 নম্বর হাসন বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হয়ে উনি রামপুরহাটে এসডিওর কাছে মনোনয়নপত্র জমা দিলেন, এফিডেভিট করে বললেন ওনার বিবির সম্পত্তি 1 কোটি টাকার উপরে, ওনার কখানা গাড়ি সেটা লিখলেন না, উনি 12টা কেসের জায়গায় 6টা কেস লিখলেন, উনার যে বিএ পাস কোন ইউনিভার্সিটি লিখলো, তখন এবারে চলে এলো কি বিএ পাস কবে, 11 সালের পরে, অর্থাৎ বামফ্রন্ট বিদায়ী হওয়ার পরে সরকারে আসার পরে 12 সালে উনি বিএ পাস করেছেন। কোথায়? মেঘালয় ইউনিভার্সিটি। যে মেঘালয় ইউনিভার্সিটিকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে ফেক বলে উল্লেখ করেছে। তাহলে ওনার বিএ পাসটাও লজিক্যালি